আজ ২৭শে জুন নেতাজিনগর কলেজ ও কে দাস কলেজের যৌথ উদ্যোগে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ এবং IQAC সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য যে নির্বাচিত পাঠের অনুশীলনের ব্যবস্থা হয়েছে তা নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ। যদিও এই উদ্যোগের অংশীদার আমরা অগ্নিমিত্র বাবুর আনুকূল্যে এর আগেও অনেকবার হয়েছি। এবারের নির্বাচিত বিষয় সাহিত্য তত্ত্ব ও অনুকরণবাদ প্রসঙ্গ। বক্তা হলেন কে দাস কলেজের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক অনুনয় চট্টোপাধ্যায়। আমার তার সঙ্গে হয়তো আশা রাখি কোনো একদিন মুখোমুখি তার সঙ্গে বসবার সুযোগ হবে, আর অনেক কথাবার্তা আমরা বলতে পারবো। কারণ লিটারেচার বা সাহিত্য কেউ ভালোবাসে না এরকম মানুষ খুব কম। মানে আমরা জীবনে পথ চলার ক্ষেত্রে সাহিত্য কিন্তু আমাদের আমরা সাহিত্যেরই হাত প্রথম ধরি। তো এই বিশ্বাস আমি রাখি যে প্রতিবেশী কলেজের সাথে যদি সুস্থ সম্পর্ক থাকে তাহলে নিঃসন্দেহে অনেক ভালো ভালো কাজ সুসম্পন্ন করা যায়। এই আশা রেখেই আমি অধ্যাপক অনুনয় চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তিনি আজ উপস্থিত থেকে আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের সবাইকেই ভীষণভাবে মানে একটা আলোর জ্ঞানের উন্মেষের চেষ্টা করবেন। আর এই কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার স্বাগত ভাষণের ইতি টানলাম। আমার আরেকটা মিটিং আছে, আমি চাইবো এটা রেকর্ডিং তো হচ্ছে, আমি অনুনয় চট্টোপাধ্যায়ের বক্তব্য আমি শুনবো। আমার ভীষণ আগ্রহ, সব ইয়েতেই আমি শেষ পর্যন্ত থাকি। আজকে যেহেতু আরেকটা আছে, আমি একটুখানি সকলের কাছ থেকে আমি বেরিয়ে যাবার একটা অনুমতি নিচ্ছি। ধন্যবাদ। পিনাকি রঞ্জন দে, IQAC-র আমাদের কোঅর্ডিনেটর, তাকে আমি একটু বলছি দু চার কথা বলতে, কারণ সেও খুবই ব্যস্ত। আমি শুনলাম সেও বেরিয়ে যাবে, তার কাজের ব্যস্ততা রয়েছে। আমি একটু পিনাকিকে বলছি দু চার কথা বলতে। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষা মহাশয়, কে দাস কলেজের ডক্টর অঞ্জনা ব্রহ্ম, ডক্টর অনুনয় চট্টোপাধ্যায়, আমাদের বাংলা বিভাগের প্রধান অগ্নিদা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। বাংলা ডিপার্টমেন্ট আমাদের কলেজের কে দাস কলেজের সঙ্গে একটা ধারাবাহিকভাবে দুই কলেজের যে রিসোর্স, এটাকে যে ছাত্রছাত্রীদের জন্য, যে ছাত্রছাত্রীদের উপকারের জন্য যে কাজে লাগানোর চেষ্টা করছেন দুই কলেজেরই শিক্ষক শিক্ষিকারা, এটা খুবই প্রশংসনীয়। এবং আমাদের যে বর্তমান উচ্চশিক্ষার যে নতুন যে প্রচেষ্টা, যে কোনো একটা কলেজের কোনো একটা বিষয়ের যে শিক্ষক মশাই ওই বিষয়ে গবেষণা করে ছাত্রছাত্রীদের জন্য আরো ভালো করে বিষয়টা আলোকপাত করতে পারবেন, সেই শিক্ষক বা শিক্ষিকাকে অন্য কলেজেও ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করা এবং এই ব্যাপারটা দুই কলেজের ছাত্রছাত্রীরাই তার সুবিধা পাওয়া, এই যে প্রচেষ্টা, এটা খুবই প্রশংসনীয়। এবং এই ব্যাপারটা আমাদের কলেজের অনেক বিভাগই ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করছি
আজকেই আমাদের নেতাজি নগর কলেজের কমার্স ডিপার্টমেন্ট নিউ আলিপুর কলেজের সঙ্গে একটা টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম আজকে সন্ধ্যাবেলাই আছে। আমাদের কলেজের সিনিয়র প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ভদ্র উনি নিউ আলিপুর কলেজের এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীদের একটা আধুনিক বিষয় প্রজেক্ট রিপোর্ট তৈরি করা, রিসার্চ প্রজেক্ট, তার উপরে উনি দুই কলেজের ছাত্রছাত্রীদের ক্লাস নেবেন। সুতরাং এই যে ব্যাপারটা চলছে বিভিন্ন কলেজের মধ্যে, এটা আরো বেশি করে যত চলবে এবং এটা এখন আরো সুবিধা হয়েছে অনলাইন মোডে ব্যাপারটাকে চালিয়ে যাওয়া। সুতরাং আমি চাইবো আজকের এই ক্লাসটা বাংলা ডিপার্টমেন্ট, যেটা আমাদের কলেজ কে দাস কলেজের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছেন, সেটা শেষ অবধি যাদের জন্য এত কিছু তাদের উপকারে আসুক। যে বিশিষ্ট মাস্টারমশাই ডক্টর অনুনয় চট্টোপাধ্যায় এই বিষয়টায় গবেষণা করে তিনি আরো বিশেষভাবে আমাদের ছাত্রছাত্রীদের আলোকপাত করতে পারবেন নিশ্চয়ই। সেটা আমাদের ছাত্রছাত্রীদের মনে বিষয়টা সম্বন্ধে আরো ভালো ধারণা সৃষ্টি করুক এবং তারা এই বিষয়ে তাদের মনে অনুসন্ধিৎসা তৈরি হোক, আরো উচ্চশিক্ষার এই বিষয়টার উপর তারা নেবে। আজকের ক্লাস থেকেই সেই অনুপ্রেরণাটা তারা পাক, এই আশা রেখে আজকের এই ক্লাসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করব। আমি আবারও একটু অগ্নিদা যেটা বললেন যে আমার একটু অন্য কাজ আছে, আমাকে একটু বেরিয়ে যেতে হবে, আমি সকলের অনুমতি চাইছি। সকলকে ধন্যবাদ। কে দাস কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা অঞ্জনা ব্রহ্মর তিনি আমাদের বলবেন, কারণ তিনি আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, অধ্যাপকদের সাথে তো বটেই। ফলে তিনি আমাদের ঘরের মানুষ, ফলে তার কাছ থেকে আমরা কিছু ভালো কথা শুনবো। শুরুর আগে ধন্যবাদ অগ্নিমিত্রদা। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের মানে খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, আমাদের ছাত্রছাত্রীরা এটা জানে। আর নেতাজি নগর কলেজের যে ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে এসেছে, আমার মনে হয় যে আমি তাদের সঙ্গে পূর্ব পরিচিত, হয়তো মানে এই কারণেই বলছি যে আমাদের এই যে বিনিময় পদ্ধতিতে যে ক্লাস চলছে, অর্থাৎ আমরা শুধুমাত্র শিক্ষক বিনিময় করেছি তাই নয়, আমরা ছাত্র বিনিময়ও করেছি। আমাদের ছাত্ররা নেতাজি নগর কলেজে গিয়ে ক্লাস করেছে সন্ধ্যেবেলা, আবার সন্ধ্যের কলেজ নেতাজি নগরের ছাত্ররা আমাদের দিবা কলেজে ক্লাস করতে এসেছে। কাজেই এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং বেশ কিছুদিন থেকেই চলছে। আর কে দাস কলেজ তো এটা আরও আগে থেকে, এই টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা, সেটা আরও আগে থেকে চালিয়েছে। আর অন্য কলেজের সঙ্গেও আমরা কাজ করেছি, এনবিএস কলেজের সঙ্গে আমরা কাজ করেছি। তবে নেতাজি নগরের সঙ্গে আমাদের একটা কি বলবো, ধারাবাহিকভাবে আমরা যুক্ত হয়েছি। ধারাবাহিকতায় যে ছেদ পড়েনি, অর্থাৎ এইরকম একটি অতিমারীর পরিস্থিতিতেও যে আমরা অনলাইন মাধ্যমে হলেও ক্লাসটি চালিয়ে যেতে পারছি, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং এইটি আমার মনে হয় উভয় কলেজের ছাত্রছাত্রীরাই এতে অত্যন্ত উপকৃত হবে। কেননা আমরা এই যেটা পিনাকিবাবু বললেন যে উভয় কলেজেরই বিশেষজ্ঞ শিক্ষকদের আমরা পরস্পরের ছাত্রদের কাছে উপস্থিত করতে পারবো। আর আমি এটাও এখানে আজকে ঘোষণা করছি যে আজকের ক্লাসটি অনুনয় চট্টোপাধ্যায় নিচ্ছেন, ভবিষ্যতে হয়তো আরও এরকম নেতাজি নগর কলেজে আমাদের অধ্যাপকদের ক্লাস হবে। আর খুব শীঘ্রই নেতাজি নগর কলেজের অধ্যাপকদের আমাদের কে দাস কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস হবে। সেখানে অবশ্য দুই কলেজেরই, প্রতিটি ক্লাসেই দুই কলেজেরই ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে এবং আমরা নেতাজি নগর কলেজের অধ্যাপকদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছি। আমরা খুব শীঘ্রই সে ব্যাপারে পরিপূর্ণ ঘোষণা করব। তো এই আনন্দের মুহূর্তে আমার আর কিছু বিশেষ বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, খালি একটুকু আমিও ক্ষমা চেয়ে নেব। আমি আজকে একটুখানি অন্য কাজে আছি ব্যস্ত, তো আমি হয়তো অনুনয়ের বক্তৃতা পুরোটা শুনতে পারবো না। অনুনয়ের বক্তৃতা শোনার আগ্রহ আমার নিজেরও কোনো কম নয়, কিন্তু একটু দুর্ভাগ্যের বিষয় যে আজকে পুরোটা আমি থাকতে পারবো না। তবে অগ্নিদাকে আমি অনুরোধ করব, যদি ওদের কলেজ থেকে এটা রেকর্ডিংয়ের ব্যবস্থা করেন, যদি তিনি আমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করেন, তাহলে আমাদের খুবই উপকার হয়। আর
অনুনয়কে ধন্যবাদ। সে এই বক্তৃতাটি আশা করি সকলকেই অত্যন্ত আনন্দ দিতে পারবে। আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ দঞ্জনা। আমি অধ্যক্ষ মহাশয় এবং আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর পিনাকি তিনজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের ব্যস্ততা সত্ত্বেও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আমি অঞ্জনাকে জানাই যে এটা রেকর্ডিং এর ব্যবস্থা হচ্ছে। আর বলরামকে একটু বলছি, বলরাম নিশ্চয়ই শুনতে পাচ্ছে, যে এই লেকচারটা চলার সঙ্গে সঙ্গে তুমি যে ফিডব্যাক ফর্মটা আমাদের পাঠিয়েছিলে সেটা আরেকবার তুমি এই এর মধ্যে পাঠিয়ে দেবে সবাইকে। হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দেবে, তাহলে সবার সুবিধা হবে ফিডব্যাক দিতে। আর অনুনয়ের সম্পর্কে বলার কিছু নেই, অনুনয় সরাসরি আলোচনায় চলে যাবে। হ্যাঁ, এবং ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে তার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শোনা। সুপ্রভাত অনুনয়, তুমি শুরু করো। হ্যাঁ, সবাইকে সুপ্রভাত। এটা এই যে নেতাজি নগর কলেজ এবং কে দাস কলেজ, মানে দুটো কলেজের যৌথ উদ্যোগ, আমাদের একটা পারস্পরিক সম্পর্ক। ফলে এখানে আমি আজকে বক্তা, আবার মানে আমি হোস্টও আবার গেস্টও। ফলে আমি নিমন্ত্রণ করেছি, আমি খেতে বসবো, ব্যাপারটা এরকম। ফলে ঠিক আমি আর কোনো প্রাথমিক কথা আমি বাড়াচ্ছি না। অবশ্যই অগ্নিদা এবং নেতাজি নগর কলেজ, তাদের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল ম্যাডাম, বাংলা বিভাগ, সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় যে কথাটা বলবো ক্লাস শুরুর আগে, সেটা হলো আমি নন্দন তত্ত্বের লোক নই। আমি মূলত নিজের আগ্রহে ভাষাতত্ত্ব চর্চা করি। এটা একেবারেই ছাত্রছাত্রীদের জন্য, তাদের যে সিলেবাস বা পাঠ্যক্রমের অংশ, তার একটা ক্লাস, ছাত্রছাত্রীদের ক্লাস। এটা পাবলিক লেকচার নয়। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করছি। আমি একটা প্রেজেন্ট করব, একটু আমাকে একটু বললে কেউ ভালো হয় যে কি দেখা যাচ্ছে, বা আমাকে আদৌ দেখা বা শোনা যাচ্ছে কিনা। তোমাকে দেখাও যাচ্ছে, তুমি যা দেখাচ্ছ সেটাও দেখা যাচ্ছে, স্ক্রিনে সবই দেখা যাচ্ছে, তোমার কথা আমি কিছু দেখতে পাচ্ছি না এই স্ক্রিনটা ছাড়া। আমি কিন্তু গুগল মিটের কিছু কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, তো ফলে আমি ছাত্রছাত্রীদের বলছি, আজকে তোমাদের জন্যই এটা বলা। তো তোমরা যদি শুনতে বা দেখতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটু বলবে। হ্যাঁ, আজকের এই যে বিষয় সাহিত্যতত্ত্ব অনুকরণবাদ প্রসঙ্গে, এটা প্রথমত তো অবশ্যই আমাদের 4th সেমিস্টারের যে অনার্স, তার যে সিলেবাস, তার মধ্যে অনুকরণবাদ একটা অংশ, সেইটাই আমি পড়াবো আর কি। এখনই অনুকরণ এটা বললে, প্রথমে আমি অনুকরণবাদ যে আমাদের যে পাঠ্য বিষয়, সেটা শুরু করবার আগে একটু অনুকরণ শব্দটা নিয়ে আমি একদম প্রাথমিক 2-4টে কথা একটু বলতে চাই। এই যে ব্যুৎপত্তি বা বাগর্থ, ইটিমোলজি এবং সেমান্টিক ভ্যালু, সেই দিক থেকে যদি অনুকরণকে দেখি, এই অনুকরণ ক্রি ধাতু, হ্যাঁ, করণ মানে কিছু করা, সম্পাদনা, অনু তার একটা উপসর্গ। এই যে ইমিটেশন, ইংরেজি ইমিটেশন, অ্যাক্ট অফ কপিং, মানে নকল করা। গ্রিকে বলছে মাইমেসিস। এই মাইমেসিস বা আরেকটি গ্রিক শব্দ মিমিকোস। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে মাইম বা মিমিক্রি, এই কথাগুলোর সঙ্গে আমরা এখন মাইমটা হয়তো আমাদের ছেলেমেয়েরা, আমি জানি না, তারা খুব এখন আর শোনে না মাইম কথাটা, কিন্তু মিমিক্রি কথাটা তারা হয়তো শোনে। তো এই মিমিক্রি বা মাইম কিন্তু এই অনুকরণ এর সঙ্গে সম্পৃক্ত একটা অর্থ। তো এর অর্থটা কি? সাধারণভাবে আমরা কি বুঝি? ইমিটেশন মানে ইমিটেশনের গয়না, এটাও আমি এখন চলে কিনা, আমার মা মাসিদের কাছে আমরা শুনতাম ছোটবেলায়, ভাবতাম ইমিটেশন হয়তো সোনা বা রূপো বা এর মতো, ইমিটেশন হয়তো আরেকটা কিছু। আসলে না, ইমিটেশন মানে কোনো অন্য ধাতু নয়। ইমিটেশন মানে হচ্ছে নকল। এটা সোনা নয়, এটা সোনার জল বা ইত্যাদি ইমিটেশন। তো এই যে কপিং, একটা সোনার জল করা, অ্যাক্ট অফ কপিং,
এবং এই নকল করাকে সাধারণ অর্থে, যে সাধারণ যে অর্থ শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি রাখি, তোমরা ভেবে দেখো আমরা এটাকে কিভাবে দেখি। আমাদের একটু দুরকম ভাবে আমরা এটাকে দেখি সাধারণ দৃষ্টি। কেমন সেটা? একটা খুব কিছুটা ঘৃণার বা কিছুটা অসম্মানের একটা আমাদের দৃষ্টি আছে। সেটা কেমন না, ও ওর থেকে কপি করেছে, সুরটা ছেড়ে দিয়েছে, সুর চুরি করেছে, বা এই কবিতার ইমেজ বা চিত্রকল্প চুরি করেছে, ইমেজ চুরি হয়েছে, তো বা এই সাউথের সিনেমা তাকে নকল করে বাংলায় করেছে, এই যে অনুকরণ করে। ফলে এই অনুকরণ, এই শব্দটা একদিক থেকে খুব সম্মানের শব্দ না, আমি সাধারণ অর্থে করছি। অথচ যদি আমরা কবিতা বা সুর বা সাহিত্য, কাব্য মানে আসলে সব সাহিত্যই, বা সুর বা গান এর বাইরে বা ফিল্ম এর বাইরে একটু আমরা চিত্রশিল্পে আসি, বা আমরা যদি এমনি স্থাপত্য ভাস্কর্যে আসি, খুব সাধারণ অর্থে বলছি, আমরা কখনো এটা ভাবি না যখন আমরা কোনো একটা নদীর ছবি দেখি, নদীর একটা ছবি কেউ এঁকেছে, আমরা বলি একদম হুবহু নদীর মতো, মানে ফটোগ্রাফিক যে অ্যানালজি আর কি, হুবহু নদীর মতো এঁকেছে, বা এ চমৎকার এঁকেছে, এ খুব বড় আর্টিস্ট। একটা ছোটবেলায় যে মাটির ফল, আম, আপেল মাটির কিনতাম আমরা, দেখ একদম আমের মতো হয়েছে, একদম আপেলের মতো লাগছে, বা এইটা খুব ভালো বানিয়েছে। মানে ভালো তৈরি হওয়াটা একদিক থেকে, যখন একটা কোনো কবিতা বা একটা গান বা একটা ফিল্ম, সেটা যখন অন্য একটার মতো, অন্য আরেকটা গান বা কবিতা, মানে একটা শিল্প যখন আরেকটা শিল্পের মতো হচ্ছে, সেইটা খুব সম্মানের হচ্ছে না, সেইটা, সেই কপিটা আমাদের কাছে একটু ঘৃণা, আমরা তাকে একটু সরিয়ে রাখছি। অথচ যখন যা প্রকৃতি, মানে যেটা নদী, তাকে যখন চিত্রশিল্পে নদী আঁকা হচ্ছে, বা একটা কোনো বস্তু, সেটা আম বা আপেল, সেইটা যখন মাটি দিয়ে বানানো হচ্ছে, তখন কিন্তু আমাদের মধ্যেই অ্যাক্ট অফ কপিংটা, যত ভালো কপি হয়, যত ভালো নকল হয়, হুবহু নকল, তত বড় শিল্প, শিল্পীর প্রতিভা তত বেশি। এই হচ্ছে মোটামুটি আমাদের বা তোমাদের সাধারণভাবে অনুকরণ সম্পর্কে ধারণা। এখন শিল্প সাহিত্যের যে বিশেষ ক্ষেত্র, যেখানে আমাদের আজকের ক্লাস, আজকে আমাদের যে, তার কারণ আমরা সিলেবাসের দ্বারা বাঁধা, ফলে আমরা সিলেবাস আমাদের পড়তে বলেছে, আমরা পড়ব। সেটা কি না, শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা এই অনুকরণবাদ বা অনুকরণ তত্ত্ব, সেইটা নিয়ে কি কথা বলা যায়, সেটা কারা বলছেন, সত্যি শিল্প সাহিত্যের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে অনুকরণ কতটা প্রয়োজন, বা অনুকরণ ভালো বা মন্দ ইত্যাদি। এখন এই নিয়ে যারা আমাদের নন্দন তত্ত্বের, যারা এই শিল্প তত্ত্ব নিয়ে যারা কাজ করেছেন, যারা অনুকরণের কথা বলেছেন, সবচেয়ে বেশি বা আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিস্তারিত বা প্রথম এই নিয়ে চর্চা করেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে 335 খ্রিস্টপূর্বাব্দ, গ্রিক দার্শনিক পোয়েটিকে বা পোয়েটিক্স, এই বইতে অ্যারিস্টটল কিন্তু প্রথম এত বিস্তৃতভাবে অনুকরণকে শিল্প বা সাহিত্য বা কাব্য, অর্থাৎ এই কাব্য ব্যাখ্যা করার ক্ষেত্রে অনুকরণ তত্ত্বটাকে তিনি হাজির করলেন এত বিস্তৃতভাবে। তার আগে তার পূর্ব অনুকরণের কথা বলছেন প্লেটো। প্লেটোর যে বিখ্যাত বই 373 খ্রিস্টপূর্বাব্দ, পলিতেইয়া বা লাতিনে হচ্ছে দ্য রিপাবলিকা, বা আমরা যাকে বলি রিপাবলিক, প্লেটো কিন্তু অনুকরণের কথা বলছেন। গুরু অনুকরণের কথা বলেছিলেন, শিষ্যও বলেছিলেন। এই দুজনের তফাৎ কি? দুটো তফাৎ, একটা গুণগত আর একটা কিন্তু পরিমাণগত। পরিমাণগত তফাৎটা প্রথমেই বললাম, প্লেটো খুব বেশি কিছু অনুকরণ নিয়ে বলেননি। অ্যারিস্টটল প্রায় অনুকরণের তত্ত্ব তৈরি করছেন, এটা এক। অনেক বেশি কথা বলছেন, অনুকরণের অনেক ধরন, তার অনেক প্রকার, হ্যাঁ, অনুকরণ নিয়ে অ্যারিস্টটল আলোচনা করছেন। প্লেটো এত কথা বলছেন না। এটা হচ্ছে তাদের দুজনের পরিমাণগতভাবে অনুকরণ আলোচনার তফাৎ। আর গুণগতভাবে যদি বলি,
প্লেটোর যে অনুকরণকে দেখার যে চোখ তা ছিল মূলত নৈতিক এবং রাষ্ট্রনৈতিক। প্লেটো কিন্তু রিপাবলিকা, প্লেটো পলিটিক্স আলোচনা করছেন, প্লেটো এথিক্সের কথা বলছেন। ফলে প্লেটো কাব্যের ক্ষেত্রে যে অনুকরণ তাকে প্লেটো কিভাবে দেখছেন সেইটাতে আমরা আসছি। আর অ্যারিস্টটল কিন্তু বিশুদ্ধ নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে একেবারে কাব্য বা ট্র্যাজেডি, মূলত এপিক এবং ট্র্যাজেডি ব্যাখ্যা করতে গিয়ে অনুকরণের কথা বলছেন। প্লেটোর অনুকরণ সম্পর্কে কি বলেছিলেন, প্লেটোর যা কথা তা আমরা টুকরো টুকরো করে মোটামুটি প্লেটোর কথা যদি সাজাই, সেটা এইরকম যে প্লেটোর যে রিপাবলিক তার চতুর্থ যে খণ্ড, রিপাবলিকে প্লেটো বলছেন মানবাত্মার স্তরের কথা বলছেন। এই স্তর উল্লম্ব, উল্লম্ব কথাটা আমি লিখেছি, ভার্টিক্যাল মানে আসলে এটা আনুভূমিক বা এই চওড়া না, এটা লম্বালম্বি, ওপরে নিচে। কেন এ কথা উল্লম্বটা জুড়েছি না, প্লেটো বলবেন এই যে যুক্তিপ্রবণ, কার্যপ্রবণ এবং আবেগপ্রবণ। যুক্তিপ্রবণ র্যাশনাল, র্যাশনালিটির কথা বলছেন, লজিকের কথা বলছেন। দার্শনিকদের সবচেয়ে ওপরে বসাচ্ছেন, এই যে ওপরে হাইয়েস্ট লেভেল, এই একটা উচ্চতার ধারণা দিচ্ছেন, লোয়েস্ট লেভেলে হাই লো এই কথাগুলো। তাই আমি তিনটি স্তর মানে পরপর স্তর এমনটা নয়, ওপরে নিচে স্তর, এটা ভার্টিক্যাল, এটা উল্লম্ব, এটা আনুভূমিক বা হরাইজন্টাল নয়। ফলে এর মধ্যে একটা ভ্যালু জাজমেন্টের জায়গা আছে। ভালো স্তর কোনটা, উঁচু স্তর কোনটা না, যারা র্যাশনাল, যারা যুক্তি, লজিক, তর্ক এইগুলো। কার্যপ্রবণ, প্লেটো বলছেন স্পিরিটের কথা, স্পিরিটেড, উৎসাহ, কর্ম, উদ্দীপনা, কার্য মানে যারা কাজ করে, কাজ মানে যে কোনো কাজ, আমাদের সমাজের যে কোনো কাজ। আবেগপ্রবণ, ইমোশনাল, ইমোশনাল সব থেকে লোয়েস্ট স্তর, সব থেকে নিচের স্তর ইমোশনাল। তারা না কবিরা, কবিদের বলছেন একেবারে নিচের স্তরে আবেগপ্রবণ। আর দার্শনিক বা যারা তার্কিক তারা একেবারে উপরের স্তরে আছেন র্যাশনাল। তাহলে এই র্যাশনাল, স্পিরিটেড এবং ইমোশনাল এইভাবে মানবাত্মার একটা স্তরের ভাগ করছেন। ফলে আমরা বুঝতে পারছি কবিদের উনি নিচের তলায় রাখছেন একেবারে। ফলে কাব্য নিয়ে তার ধারণা কেমন হবে আমরা রিপাবলিকের চতুর্থ খণ্ডে এরকমটা দেখলাম। মোটামুটি আমরা একটা আঁচ পেলাম বা ইঙ্গিত পেলাম প্লেটো কাব্য নিয়ে কি বলতে পারেন। অথচ প্লেটো কিন্তু কবি, কবিও ছিলেন, কবি নয় কবিও ছিলেন প্লেটো। রিপাবলিকের দশম খণ্ড, তাতে প্লেটো বলছেন আমাদের পৌঁছতে হবে সত্যে, ট্রুথ। ট্রুথে পৌঁছবো কি করে না, তার জন্য আমাদের নলেজ, এবং তার নলেজের জন্য আমার দরকার হচ্ছে যুক্তি বা লজিক বা র্যাশনালিটি। এখন প্লেটোর যে সত্য তা কিন্তু ঈশ্বর কেন্দ্রিক, গড সেন্ট্রিক, ভগবান বসে আছেন কেন্দ্রে। ফলে আলটিমেট যে সত্য, পরম পরম যে সত্য তা কিন্তু বিমূর্ত, তাকে দেখা যায় না, তা প্রত্যক্ষ নয়। ফলে সত্য কি, জগৎ কি সত্য না, প্লেটোর কাছে জগৎ সত্য নয়, প্লেটোর কাছে যা সত্য তা আসলে বিমূর্ত। ফলে এই যে মূর্ত জগৎ, এই যে আমার চারপাশের প্রকৃতি, মানুষ, এই যে বিশ্ব চরাচর আমি চোখে দেখতে পাচ্ছি, যার আকারা একটা উপস্থিতি আমি আমার এই ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করছি, এই জগৎ প্লেটোর কাছে সত্য নয়, তা হচ্ছে সত্যের অনুকরণ। প্লেটোর এখানে তিনটি খাটের দৃষ্টান্ত বা বেড। সেটা কিরকম না, এই যে তিনটি জগৎ, এখানে এই যুক্তির জায়গা, কার্যের জায়গা এবং আবেগের জায়গা, তিনটি স্তর। এইখানে প্লেটো বলবেন যে আসলে এই জগৎ যা বললাম, যেটা যে আমরা চারপাশে যা দেখছি সবটাই আসলে মিথ্যা, সবটাই আসলে এটা আসল সত্য নয়, এটা সত্যের একটা অনুকরণ। পুরো পুরো পার্থিব জগৎটাই একটা অনুকরণ। তাহলে কোনটা মূল, সেই কোনটা পরম বা অ্যাবসলিউট না, যেটা
ঈশ্বরের মনের মধ্যে আছে, ঈশ্বরই হচ্ছেন পরম, তার মনের মধ্যে আছে। ফলে এই যে কোনো বস্তু, ধরা যাক একটা খাট বা একটা বেড, এটি ঈশ্বরের মধ্যে খাটের একটা আইডিয়া আছে, ঈশ্বরের মধ্যে যে আইডিয়াটা আছে সেটা অবশ্যই বিমূর্ত। সেই আইডিয়াটি হচ্ছে সত্য, প্রথম একদম। তো সেইটা দেখে সেইটাকে অনুকরণ করে একজন কার্পেন্টার, একজন কাঠের মিস্ত্রি, তিনি একটা খাট বানালেন। কার্যপ্রবণ তিনি একটা খাট বানালেন, এটাও কিন্তু হলো অনুকরণ, জগৎ সংসারের মতোই। এবারে কাব্যে যে একটা খাট বা চিত্রশিল্পে যে খাট, সে আবার এই যে বাস্তব যে খাট, সেইটাকে আবার অনুকরণ করছে। ফলে কবি দুবার সরে যাচ্ছে, কবিরা মিথ্যে কথা বলছে। কেন না, প্রথমত একবার তো কপি হচ্ছিলই, একবার তো অনুকরণ হচ্ছে, গোটা জগৎটাই তো অনুকরণ। তাহলে কবি যখন এই বিশ্ব জগতের অনুকরণ করছেন, তাহলে কবি দুবার অনুকরণ করলো, সত্য থেকে দুবার সরে গেল। সত্য থেকে এই যে দুবার সরে যাওয়া, এইটা মিথ্যেই হলো। ফলে কবিকে তিনি চাইছেন না, কবিকে তিনি তাড়াতে চাইছেন, কবিকে অবাঞ্ছিত মনে করছেন। এই যে ধারণা, এর আমি প্লেটোর বইয়ের সাল দিয়েছি 373, এগুলো সবই আনুমানিক। 373 খ্রিস্টপূর্বাব্দ, 360 খ্রিস্টপূর্বাব্দ, 73 থেকে 60, মানে আরো 13 বছর পর খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের জন্মের দিকে এগোচ্ছি, ফলে আরো 13 বছর পর সোফিস্ট ডায়ালগ লিখছেন। প্লেটোর যে অনুকরণ সম্পর্কে ভাবনা, তাতে একটু বদল এলো। সেই বদল এলো, কিরকম বদল না, প্লেটো বলছেন সত্যের অনুকরণ এবং মিথ্যের অনুকরণ। অনুকরণ মাত্রেই বলেছিলেন খারাপ, বা অনুকরণ মাত্রেই কবিরা মিথ্যেবাদী। এখন বলছেন যে না, সত্যের অনুকরণটা অপেক্ষাকৃত ভালো, আর মিথ্যের অনুকরণ ভালো নয়। এখন মিথ্যের অনুকরণ ফ্যান্টাসি, এই মিথ্যের অনুকরণ আর সত্যের অনুকরণ খুব স্বাভাবিক। এইটা যে অ্যারিস্টটলও তার পোয়েটিক্সে অতিপ্রাকৃত, যা প্রাকৃতিক নয়, অতিপ্রাকৃতকে কিন্তু খুব একটা বাঞ্ছিত বলে মনে করছেন না। যাই হোক, ফলে যে জগৎ সংসার সত্য, তার অনুকরণ এটা তাও চলতে পারে, এবং মিথ্যের অনুকরণ মানে কাল্পনিক, যা আমরা আমাদের সাহিত্যে সমস্তটাই তো জগৎ সংসারে আমরা মানে আকারা বাস্তবে আমরা দেখি, তারপর সেরকমটা করি তা তো নয়। আমাদের অজস্র, আমাদের কল্পনা থেকে আমাদের সাহিত্যের জগৎ তৈরি হয়। সেই মিথ্যের অনুকরণকে প্লেটো একেবারে বরদাস্ত করছেন না। ফলে প্লেটো একটু নরম হলেন, সত্যের অনুকরণ তাও চলবে, কবিরা থাকলে তো ভালোই, এমনটা বলছে। যাই হোক, প্লেটোর অনুকরণ নিয়ে খুব বেশি, এর থেকে বেশি আমাদের এক্ষুনি জানবার দরকারও নেই, আর খুব বেশি কিছু নেই। আমাদের যে মূল যে সিলেবাস, তা হচ্ছে অ্যারিস্টটলের অনুকরণ, পোয়েটিক্সের মোটামুটি আনুমানিক সবগুলোই 335 খ্রিস্টপূর্বাব্দ। গ্রন্থ পরিচয়, পোয়েটিক্স কি না, প্রথমত পোয়েটিক্স কোন গ্রন্থ বা বই বলতে আমরা যা বুঝি, তা আসলে খসড়া বা এটা একটা নোটস। তার ছাত্রদের তিনি পড়াতেন, ছাত্ররা নোটস নিত, সেই নোটস বা খসড়াগুলোই হচ্ছে সাজিয়ে একটা বইয়ের মতো করা হয়েছে। মানে অ্যারিস্টটল প্রথম পাতা থেকে শেষ পাতা একটা বই লিখছি বলে একটা স্বয়ংসম্পূর্ণ বই লেখেন। এই জন্য এই যে বইয়ে যা যা বিষয় উনি আলোচনা করছেন, উনি গ্রিক সাহিত্য আলোচনা করছেন, মূলত গ্রিক কাব্য সাহিত্য, ট্র্যাজেডি, এপিক বা মহাকাব্য, এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। তার মধ্যে অনেক জায়গায় কিছু কিছু জিনিস খণ্ডিত, কোনোটা অনেক বিস্তারিত আলোচনা করছেন, অনেক উদাহরণ দিচ্ছেন, আবার কোথাও কোথাও খুব খণ্ডিত, খুব সংক্ষিপ্ত ভাবে কিছু বলছেন। ফলে এটা একটা সম্পূর্ণ কোনো গ্রন্থ অ্যারিস্টটল লিখেছেন পোয়েটিক্স নামে, এমনটা নয়। ফলে ছড়ানো ছিটানো নোটস, সেখান থেকে কোথাও বেশি আলোচনা, কোথাও একেবারে টুকরো কথা, সেইগুলোকে তুলে এনে পোয়েটিক্স হচ্ছে। ফলে পোয়েটিক্সের মধ্যে আগাগোড়া
যে বিষয়ে ভিত্তিক যে তার যে বর্ণনা, তাতে যে একটা সংহত সামঞ্জস্যপূর্ণ তার যে একটা আমরা বয়ান আমরা পাবো আর কি, তেমনটা নয়। কোথাও কোথাও এর মধ্যে আলোচনা বেশি, কোথায় ট্র্যাজেডি আর মহাকাব্য, কমেডি বা অন্য বিষয়গুলো খুব একটা আলোচিত হয়নি একদম। এই হলো অ্যারিস্টটলের বই। আর অ্যারিস্টটলের বই নিয়ে আমরা তার যে প্রকাশ, তার এইগুলো এত মুখস্থ করার কিছু নেই। এগুলো 1508 এখানে মূল যে গ্রিক সংস্করণ প্রকাশিত হয়, মূল গ্রিক সংস্করণ, তার 10 বছর আগে অবশ্য লাতিন অনুবাদ প্রকাশিত হচ্ছে, সেটা একটা গ্রিক পাণ্ডুলিপি থেকে, সেটা আর পাওয়া যায় না। পাণ্ডুলিপি যা পাওয়া গেছে ম্যানুস্ক্রিপ্ট, তার মধ্যে একাদশ শতকের আরবি অনুবাদ, এটা হচ্ছে সব থেকে প্রাচীন। ইংরেজি অনুবাদ হচ্ছে 1788-তে প্রথম, আরো অনেক ইংরেজি অনুবাদ। স্যামুয়েল বুচার 1895-তে অনুবাদ করবেন। এটা এখনো পর্যন্ত এখনো সব থেকে বেশি মান্য বা একটি অ্যারিস্টটলের পাঠ, বুচারের অনুবাদটা 1895। এটা ম্যাকমিলান থেকে হয়েছিল। 1902 সংস্করণটা আমার কাছে আছে, ম্যাকমিলান 1902। এছাড়া বাংলা অনুবাদ শিশির কুমার দাস, তার আগে সাধন কুমার ভট্টাচার্য। এই হলো অ্যারিস্টটলের মোটামুটি বইয়ের পরিচয় এবং প্রকাশ। এইবারে আমরা আসছি অ্যারিস্টটল অনুকরণ বলতে ঠিক কি বলেছিলেন, যেটা আমাদের মূল বোঝার বিষয় আমাদের এই পাঠ্যক্রমে। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে কি বলতে চাইলেন অনুকরণ নিয়ে। প্রথমত অনুকরণকে উনি দেখতে চান ন্যাচারাল ইনস্টিংক্ট, প্রাকৃতিক প্রবৃত্তি। ন্যাচারাল মানে স্বাভাবিক, এটা কোনো যান্ত্রিক নয়। যান্ত্রিকতা, যান্ত্রিক অনুকরণ, মেকানিক্যাল ইমিটেশন এবং ন্যাচারাল ইমিটেশন। যেখানে প্লেটো যান্ত্রিকতার কথা বলছেন অনুকরণকে, সেখানে অ্যারিস্টটল কিন্তু বলছেন ন্যাচারাল ইনস্টিংক্ট, প্রাকৃতিক প্রবৃত্তি। কাব্যকে মিথ্যা বললেন না। জগৎ, বিশ্বজগৎ তাও সত্য, কাব্য তাও সত্য। আমরা প্লেটো থেকে সরে আসছি, অ্যারিস্টটলের ভাবনাটা বোঝার চেষ্টা করো। ওখানে বলেছিলেন জগৎ মিথ্যে। সেই মিথ্যে জগৎ কেন? না, ঈশ্বরের মনের মধ্যে একটা জগৎ আছে। তারপর আমি এটা যেহেতু ক্লাস, এটা লেকচার নয়, ফলে আমি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটু রিপিটেশন, বারবার একটু সূত্র ধরিয়ে দেওয়া, এগুলো করব। এটা আমার এমনি লেকচার হলে আমি এটা করতাম না হয়তো। একটু তোমরা মনে করো যে প্লেটো বলছেন কি, না জগৎটাই মিথ্যে। কেন জগৎ মিথ্যে? না ঈশ্বরের মনের মধ্যে জগৎ আছে। ঈশ্বরের মনের মধ্যে যে জগৎ, যেটা বিমূর্ত জগৎ, মানে যেটা ধরা যায় না, সেইটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে পরম, অ্যাবসলিউট ট্রুথ। সেইটাকে তিনি সেইটার মতো করে বিশ্ব সংসার সাজাচ্ছেন, ফলে জগৎটাই হচ্ছে একটা মায়া। এই জগৎটাকে সত্য বলছেন অ্যারিস্টটল, কাব্যকেও সত্য বলছেন অ্যারিস্টটল, ফলে প্লেটো থেকে সরে আসছেন। 3 নম্বর কি বলছেন? উই মাস্ট রিপ্রেজেন্ট মেনটা দুবার হয়ে গেছে, যাই হোক, আইদার অ্যাজ বেটার দ্যান ইন রিয়েল লাইফ অর অ্যাজ ওয়ার্স অর অ্যাজ দে আর। এই যে আমরা মানুষের ছবি আঁকবো কাব্যে, রিপ্রেজেন্ট করব মানুষকে, কেমন মানুষ? না বাস্তবের যে মানুষ, রিয়েল লাইফের যে মানুষ, হয় অ্যাজ বেটার দ্যান ইন রিয়েল লাইফ, বাস্তবের মানুষের চেয়ে ভালো, অর অ্যাজ ওয়ার্স, বাস্তবের মানুষের চেয়েও খারাপ, অর অ্যাজ দে আর, না হলে যেমন বাস্তবে আছে তেমন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, আর তো অনুকরণ যান্ত্রিক থাকলো না। কবির হাতে উনি সেই ক্ষমতা দিয়ে দিলেন, কবিকে তিনি সেই ক্ষমতাধর মনে করছেন যে কবি কখনই অনুকরণ করবেন, যেমন দেখছেন তেমনই রাখবেন, নাকি তার চেয়ে ভালো করে দেবেন, নাকি তার চেয়েও খারাপ করে দেবেন। ফলে এখানে যদি যান্ত্রিক অনুকরণের জায়গা থাকতো,
তাহলে অনুকরণ যদি একটা ভীষণই যান্ত্রিক এবং একটা প্রতিভাহীনের কাজ হতো, তাহলে তো যেমন দেখছি তেমনই রাখার কথা। তাকে তাকে কখনো আমি বেটার করব, কখনো ওয়ার্স করব, এই যে জায়গা কাব্যের মধ্যে রেখে দিলেন, এই সম্ভাবনা কাব্যের মধ্যে রেখে দিলেন কিন্তু অ্যারিস্টটল। প্লট নিয়ে বলতে গিয়ে বলছেন অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস আর্টিস্টিক্যালি কনস্ট্রাক্টেড। আর্টিস্টিক্যালি মানে শিল্পিতভাবে গঠিত। আর্টিস্টিক্যালি কনস্ট্রাক্টেড কি না অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস। এই যে ঘটনাগুলো সাজানো হয়, সেই ঘটনাগুলো সাজানো একটা কোনো একটা উপন্যাস ভাবো বা কোনো একটা সিনেমা ভাবো। আমরা যখন একটা কোনো আমাদের বাস্তব জীবনে কি কখনো এরকম ঘটে যে 7 দিন পরে আমি যেটা খাবো সেটা সেই ঘটনাটা আজকে ঘটলো, 7 দিন পরে আমার পরীক্ষা, সেটা আজকেই পরীক্ষাটা হয়ে গেল, তারপরে এরকম তো হয় না। কিন্তু সবসময় বাস্তব সময়ের যে স্তর পর 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 ভাবেই কি হয় বর্ণনা না। ফলে ঘটনার যে সময় এবং সেই ঘটনাটা যখন কবি বর্ণনা করেন, তার ন্যারেশনের যে সময়, সেই দুটো তো এক নয়। কি বলছেন এখানে? শুধু সময় নয়, কি বলছেন? অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, মানে যে ঘটনাটাকে তিনি যে বিন্যস্ত করবেন, কিভাবে বিন্যস্ত করবেন? আর্টিস্টিক্যালি কনস্ট্রাক্টেড হতে হবে। এই আর্টিস্টিক্যালি কনস্ট্রাক্টেড মানেই এটা পরপর পরপর, এটা একবারে হুবহু জেরক্স কপি নয়, এটা যান্ত্রিক অনুকরণ নয়। ফলে এখানে সৃজনশীলতা মিশে আছে কবির। ফলে জগৎকে অনুকরণ করে এনে, ফলে এখানে কবির আত্মীকরণ মিশে আছে, কবির প্রতিভা মিশে রয়েছে আর্টিস্টিক্যালি এই কনস্ট্রাকশনের মধ্যে। ফলে অনুকরণকে প্লেটো যেভাবে দেখছেন, অ্যারিস্টটল কিন্তু সরে আসছেন। কবির কর্তব্য হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে, বনাম হোয়াট মে হ্যাপেন, কি ঘটতে পারে। এখানে আরো প্লেটোকে ভেঙে দিলেন। কোথায় কিভাবে ভাঙছেন না, অনুকরণকে তিনি আরো একটু বাড়তি গুরুত্ব দিচ্ছেন। অনুকরণ মানে শুধুই কি ঘটেছে সেটা বলা নয়, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড নয়, হোয়াট মে হ্যাপেন, কি ঘটতে পারে। এইবারে আবার এখানে একটা পয়েন্ট আছে, কি ঘটতে পারে মানে কিসের মেনে নেব ঘটতে পারে না, ল অফ প্রবাবিলিটি অর নেসেসিটি, মানে সম্ভাব্য হতে হবে। অসম্ভব অবাস্তব কিছুকে অ্যারিস্টটল কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। ফলে বাস্তবকে অ্যারিস্টটল দেখতে চাইছেন। বাস্তব মানে শুধু হোয়াট হ্যাজ হ্যাপেন্ড নয়, হোয়াট মে হ্যাপেন সেটাও কিন্তু কবি সেটাকেও আনবেন। অট টু বি এর পরে আছে বলবো। কবি কল্পনাকে গুরুত্ব দিচ্ছেন, কবির কল্পনা, এবং কাব্যকে তিনি বলছেন এটা নির্বিশেষ সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কাব্যকে। সমস্ত সাহিত্য বা শিল্পই আসলে অনুকরণ। সমস্ত সাহিত্য বা শিল্প অনুকরণের 3টি মাত্রা: মিডিয়াম, মাধ্যম, মিডিয়াম অফ ইমিটেশন, বিষয় মানে আমরা কিভাবে, আমরা কিসের মাধ্যমে অনুকরণ করব, কি দিয়ে অনুকরণ করব। বিষয়, অবজেক্টস, আমরা কি অনুকরণ, রীতি বা পদ্ধতি, ম্যানার অর মোড, আমরা কিভাবে অনুকরণ করব। এইটা আমি একটু মূল টেক্সট থেকে আমি একটু তোমাদের পড়ব। আমি ব্যবহার করছি বুচার, স্যামুয়েল বুচারের 1902 ম্যাকমিলানের যে পোয়েটিক্স, epic poetry and tragedy comedy also and dithyrambic poetry and the music of the flute and of the lyre in most of their forms are all in their general conception modes of imitation. সমস্ত কিছুকে বলছেন ইমিটেশন।
দে ডিফার, তাদের একটা মধ্যে তফাৎ হচ্ছে কিসের ভিত্তিতে? ফ্রম ওয়ান অ্যানাদার ইন থ্রি রেসপেক্ট: দ্য মিডিয়াম, দ্য অবজেক্ট, দ্য ম্যানার অর মোড অফ ইমিটেশন। আমরা প্রথমে বলছি অনুকরণের মাধ্যম বা মিডিয়াম, মানে কোন মাধ্যমে আমরা অনুকরণ করব, মানে কবি বা শিল্পী কি বলছেন না, for as there are persons who by conscious art or mere habit imitate and represent various objects through the medium of color and form, or again by the voice, color or form হতে পারি। এই যে কে চিত্রশিল্পী, again by the voice কণ্ঠস্বর, নাট্য অভিনেতা বা বাচিক শিল্পী। Imitation is produced by rhythm, language or harmony. ছন্দ, ভাষা সমস্ত কি সমন্বয়েও আমরা অনুকরণ করতে পারি। Thus in the music of the flute and of the lyre, harmony and rhythm, সুর দিয়ে ছন্দ দিয়ে অনুকরণ করছে বাঁশি বাজান যিনি। by rhythmical movement, নৃত্য ক্যারেক্টার, ইমোশন, অ্যাকশন বাই rhythmical movement। এই যে দেহভঙ্গি, ছন্দ নির্ভর তার যে মুভমেন্ট, অঙ্গ সঞ্চালনা, এই দিয়ে নৃত্যশিল্পী অনুকরণ করে। কবি করেন কি দিয়ে? বাই মিনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যালোন, ল্যাঙ্গুয়েজ, প্রোজ অর ভার্স, গদ্য বা পদ্য। এই হচ্ছে অনুকরণের মাধ্যম। তাহলে কি বোঝা গেল এখান থেকে? না, সমস্ত শিল্পই হচ্ছে অনুকরণ। যারা ছবি আঁকে তারা রং, রূপরেখা ইত্যাদি দিয়ে অনুকরণ করছে। অভিনেতা, নাট্য অভিনেতা বা নৃত্যশিল্পী তিনি তার কণ্ঠস্বর বা অঙ্গ সঞ্চালনা, সুরের বোধ তাই নিয়ে অনুকরণ করছেন। যিনি বাঁশি তাই দিয়ে অনুকরণ করছেন। কবি অনুকরণ করছেন গদ্য বা পদ্য হচ্ছে কবির মাধ্যম। আর একটু পরে তিনি কি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে if it were not the imitation that makes the poet all neatly to the name, অনুকরণের জন্যই একজন কবি হচ্ছেন না, অনুকরণের জন্য কবি হচ্ছে সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে যখন কিছু লেখা হয়, ইজ আউট ইন ভার্স, যখন কাব্যে লেখা হয়, মানে তাহলে অনুকরণের বিষয় কি? মানুষ। কেমন মানুষ? না, মেন ইন অ্যাকশন, মানে কর্মচঞ্চল। এই যে আমি যেমন মানুষ, জলজান্ত মানুষ যে দেখতে পাচ্ছি তেমন মানুষ। এবারে আমি যেমন মানুষ দেখতে পাচ্ছি তেমনও আমি আনতে পারি কাব্যে, তার চেয়ে ভালোও আঁকতে পারি, তার চেয়ে আরো খারাপও আঁকতে পারি। এই যে ভালো নেব না খারাপ নেব, the same distinction marks of tragedy from comedy, for comedy aims at representing men as worse, মানুষকে আরো কদর্য করে দেখায়, tragedy as better than in actual life। এরপরে কি বলছেন অ্যারিস্টটল? না, Sophocles is an imitator of the same kind as Homer. Sophocles হোমারের মতোই imitator, অনুকরণ করছেন। For both imitate higher types of the character, তারা যে চরিত্র, higher types of character,
from another point of view of the same kind as Aristophanes, for both imitate persons acting and doing. কি বললেন এখানে? এখানে বললেন যে সফোক্লেস নাট্যকার, গ্রিক নাট্যকার, তার বিখ্যাত নাটক রাজা অয়দিপাউস। সোফোক্লিস এবং হোমার কবি, তোমরা জানো। সোফোক্লিস এবং হোমার দুজনেই অনুকরণ করছেন। এরা দুজনেই কি করছেন? হায়ার টাইপস অফ ক্যারেক্টার, মানে যেমন তার থেকে অনেক বেটার করে তারা দেখাচ্ছেন চরিত্রদের। ফলে এই দিক থেকে তাদের একটা মিল আছে। একজন কাব্যে করছেন, একজন নাটকে করছেন। তাদের তাহলে মিলটা কোথায়? না, মিলটা হচ্ছে বিষয় বা অবজেক্টে। অবজেক্টস অফ ইমিটেশন, এইখানে তারা চরিত্রদের কি বলেছিলাম, মানুষ যেমন আছেন মেন ইন অ্যাকশন তাকে বেটার করা যায়, যেমন আছেন তেমনও নেওয়া যায়, আবার তার থেকে ওয়ার্স বা আরো হীন ভাবেও করা যায়। তো এখানে সোফোক্লিস এবং হোমারকে এক জায়গায় বসাচ্ছেন অ্যারিস্টটল। কোন জায়গা থেকে? না, অবজেক্টস অফ ইমিটেশন, মানুষকে আরো বেটার করে, যেমন মানুষ বাস্তবের মানুষ তাকে আরো মহান আরো বড় করে তুলছেন। সোফোক্লিস তুলছেন নাটকে, হোমার তুলছেন কাব্যে। আবার সোফোক্লিসের সঙ্গে বলছেন অ্যারিস্টোফানিসের মিল করছেন। কিসে মিল করছেন? ফর বোথ, উভয় ইমিটেট পার্সনস অ্যাক্টিং অ্যান্ড ডুইং, তারা মানুষকে ইমিটেট করছেন, অনুকরণ করছেন, অ্যাক্টিং অ্যান্ড ডুইং, মানে এই যে কর্মচঞ্চল মানুষ, অ্যাক্টিং অ্যান্ড ডুইং, এই যে কাজ করছে মানুষ, তার একটা ফাংশন করছে, একটা অ্যাকশন করছে, এই মানুষকে তারা অনুকরণ করছেন, মানে ড্রামা নাটকের কথা বলছেন অ্যারিস্টোফানিস এই জায়গায়। ফলে এখানে রীতি বা পদ্ধতি, ম্যানার আর মোড যেটা বললাম সেইটে, মানে ন্যারেশন দিয়েও হতে পারে, ন্যারেশন দিয়ে তো হোমার করতে পারেন, সোফোক্লিস বা অ্যারিস্টোফানিস তো ন্যারেশন দিয়ে করতে পারবেন না। তাদের কি করতে হবে? না, তাদের করতে হবে অল ক্যারেক্টার্স অ্যাজ লিভিং অ্যান্ড মুভিং। ফলে তাদের তো স্টোরি উইদাউট স্টোরি টেলার, তারা তো কবি তো কখনো স্টোরি টেলার হন, ঔপন্যাসিক হন, গল্পকার হন, নাট্যকার তো স্টোরি টেলার হতে পারেন না। তার তো ক্ষমতা নেই তার ন্যারেশন বা আখ্যানের মধ্যে ঢোকার। তিনি কি করেন তখন? না, তিনি করেন হচ্ছে পার্সনস অ্যাক্টিং অ্যান্ড ডুইং। ফলে যারা চরিত্র তারাই কাজ করছে, কথা বলছে, তারাই অ্যাক্টিং অ্যান্ড ডুইং। এই জায়গা থেকে হোমারের সাথে সফোক্লিসের একটা মিলের কথা বললেন অবজেক্টস অফ ইমিটেশনের দিক থেকে। আবার অ্যারিস্টোফানিসের সঙ্গে সফোক্লিসের মিলের কথা বলছেন ম্যানার অফ ইমিটেশনের জায়গা থেকে। মোটামুটি এই হলো অ্যারিস্টটলের অনুকরণ। এখন শুরু থেকে প্লেটোর অনুকরণ এবং অ্যারিস্টটলের অনুকরণ, তার তিনটে মাত্রা। এইটা যদি আমরা এখন একটু সাম আপ করতে চাই, এরপরে আমার আরো কিছু কথা বলার আছে। তার আগে আমি ছাত্রছাত্রীদের বলছি পুরো ব্যাপারটা একটু এক জায়গায় আনতে, তার একটা সামারি দাঁড় করানো। কি না অনুকরণ? কি না অনুকরণ হচ্ছে ইমিটেশন, নকল। এই নকলটাকে কিভাবে দেখা হচ্ছে? না, প্রথমত প্লেটো এবং অ্যারিস্টটল দুরকম দেখছেন। প্লেটো কি দেখছেন? খুব সহজ, অল্প কথা। প্লেটো জগতের অনুকরণ, জগৎটাই তো হচ্ছে অনুকৃত, সত্য নয়, ফলে ওটা আরেকবার মিথ্যে, দুবার মিথ্যে হয়ে যাচ্ছে, সত্য থেকে দুবার সরে আসা। ফলে প্লেটো একদম বাতিল করছেন। অ্যারিস্টটল অনুকরণকে সৃজন প্রক্রিয়া মনে করেন, অনুকরণকে একটা শিল্পের মাধ্যম বা শিল্পের বিষয়, শিল্পের পদ্ধতি এই হিসেবে দেখতে চাইছেন। অনুকরণকে তিনি যান্ত্রিক বলে মনে করেন না, তাকে বলছেন imitation then is one instinct of our nature, instinct of our nature। ফলে শিশুকাল থেকে আমার নেচার, প্রকৃতির মধ্যে, ফলে এটা একটা সহজাত প্রবৃত্তি এই অনুকরণ। এবং তারপর কোথায় কোথায় প্লেটোর থেকে আলাদা হয়ে গেলেন সেটা বললাম।
কেন অনুকরণ ক্রিয়েটিভ? অনুকরণ মানে হুবহু নকল নয়, অনুকরণ মিথ্যে নয়, কাব্য মিথ্যে নয়, কাব্য সত্য, জগৎ সত্য। সেখানে আর্টিস্টিক অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, ফলে অনুকরণ একদম জেরক্স কপি নয়, কার্বন কপি নয়। ফলে অনুকরণের মধ্যে কবিকে তিনি সেই ক্ষমতা দিচ্ছেন। কি ক্ষমতা? না তিনি বেটার করতে পারেন, আরো ওয়ার্স করতে পারেন। তার মধ্যে প্লটের যে পরপর অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস হবে, সেই বিন্যাসটা তার মধ্যে আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন থাকবে, শিল্পবোধের মাধ্যমে সেইভাবে বিন্যস্ত করবেন। তারপর তিনি অনুকরণের তিনটি মাত্রার কথা বলছেন: মিডিয়াম, অবজেক্টস এবং ম্যানার। মিডিয়াম মানে আমরা কি দিয়ে অনুকরণ করব। কি দিয়ে করব? না কেউ সুর দিয়ে করবে, কেউ যিনি বাঁশি বাজান, কেউ কণ্ঠস্বর দিয়ে করবে বাচিক শিল্পী, রং তুলি দিয়ে করবে চিত্রশিল্পী, গদ্য পদ্য দিয়ে করবে সাহিত্যিক। এই খুব সহজ। অবজেক্ট, কি অনুকরণ করব, কিসের মাধ্যমে করব বুঝলাম। কি অনুকরণ করব? না মানুষ অনুকরণ করব, জ্যান্ত মানুষ। কেমন হতে পারে তারা? যেমন আছে তেমন, যেমন আছে তার থেকে ভালো, যেমন আছে তার থেকে খারাপ। হয়ে গেল। হোমার কি করেছেন? ভালো করেছেন। সোফোক্লিস ভালো করেছেন। ফলে এই অবজেক্টের দিক থেকে তাদের মধ্যে মিল আছে। আবার রীতি বা পদ্ধতি, ম্যানার আর মোড, এটি কি বললাম? কেউ হুবহু নিজের কথা বলে ফেলতে পারে, ন্যারেশন হতে পারে, কখনো নিজে না ঢুকে চরিত্রদের মধ্য দিয়ে বলাতে পারেন। এই জায়গাতে আবার সোফোক্লিসের সঙ্গে অ্যারিস্টোফানিসের তিনি মিলের কথা বলবেন। এই হলো অ্যারিস্টটলের অনুকরণ সম্পর্কে মোটামুটি পাঠ। এরপর আমাদের যেটা বলার সেটা হচ্ছে এই অনুকরণ নিয়ে আর কে কে কি বলেছেন সেগুলোর সঙ্গে প্লেটো, অ্যারিস্টটল, মানে তোমরা এতক্ষণ অনুকরণ যা বুঝলে তার একটাই বোঝার সঙ্গে একটা মোতলাকাত করা যায় কিনা, কি হয়। অ্যারিস্টটলের পক্ষে বলছেন নাকি বিপক্ষে বলছেন, নতুন কিছু কথা বলছেন, কোনো নতুন মাত্রা উঠে আসছে কি অনুকরণ নিয়ে। আমরা পাশ্চাত্যেই ওই মানে অ্যারিস্টটলের পরে অবশ্যই বেশ কিছুটা পরে, যদিও হোরেস খ্রিস্টপূর্ব, লঞ্জাইনাস জাস্ট সেই সময় একটু পরেই, আর্ট অফ পোয়েট্রি, লাতিন, রোমান। এই হোরেস ইনিও একজন তাত্ত্বিক, নন্দনতাত্ত্বিক। তিনি আর্ট অফ পোয়েট্রি, তার যে বই আর্টস পোয়েটিকা, লাতিন ভাষায় লেখা, রোমান। সেখানে হোরেস কি বলছেন না সাহিত্যিক ঐতিহ্যের অনুকৃতি, যে ট্র্যাডিশন, লিটারারি ট্র্যাডিশন, তার পূর্ববর্তী কবিদের শৈলী বা রীতির অনুকরণ। কেমন ভাবে লিখতো আগের কবিরা, পূর্ববর্তী কবিদের শৈলী বা রীতির অনুকরণ। মেঘনাদ বধকে অনুকরণ করে হয়নি বৃত্ত সংহার, যদি বঙ্কিমকে অনুকরণ করে, রবীন্দ্রনাথকে অনুকরণ করে, ফলে এইটা অনেক বড় বড় শিল্পী তাদের অনুকরণ করে কিন্তু পরবর্তীকালে পূর্ববর্তী কবিদের শৈলী বা রীতি, তারা কিভাবে লেখেন, আর্ট অফ রাইটিং কে গুরুত্ব দিচ্ছেন, আর্ট অফ পোয়েট্রি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, মেন ইন অ্যাকশন বলেছিলেন। কি অনুকরণ করব, অবজেক্ট কি না মানুষ। হোরেস বলছেন না, শুধু মানব জীবন নয়, বস্তু অনুকৃত হয়। রেসের ঘোড়া বা মদের পেয়ালা অনুকৃত হতে পারে, শুধু মানুষ নয়। সবকিছু নিয়ে কি কাব্য লেখা যায় না? যায়। সুধীন্দ্রনাথ বলেছিলেন রবীন্দ্রনাথকে, মোরগ নিয়ে লেখা যাবে? রবীন্দ্রনাথ মানতে চাইলেন না, সুধীন্দ্রনাথ লিখে দেখিয়ে দিলেন কবিতা। ফলে হোরেস বলছেন শুধু মেন ইন অ্যাকশন নয়, রেসের ঘোড়া বা মদের পেয়ালা। ফলে একটু তফাৎটা বুঝতে পারছো, মানুষের বদলে পুরো বস্তু জগৎ, মানে আমাদের যে পদার্থ জগৎ, ফিজিক্যাল যে নেচার, সবটাই, তার মধ্যে মানুষও আছে, শুধু মানব জীবন নয়। মানে মানব জীবন নয় এমনটা বলছেন না। আবার হোরেস বলবেন শুধু নেচার, মানে শুধু প্রকৃতি,
তা অনুকরণ কাব্যে করলে তাও কাব্য পদবাচ্য নয়। শুধু প্রকৃতি নয়, শুধু বস্তু নয়, আবার শুধু মানব জীবনই অনুকরণ করতে হবে তাও নয়। উনি বলছেন পুরো ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানুষ, অন্যান্য পশু পাখি, বস্তু এবং নেচার বা প্রকৃতি সবটা। লঞ্জাইনাস অন দ্য সাবলাইম। লঞ্জাইনাস ইনি রোমান জু, গ্রিক। তিনি বলছেন প্রথম কল্পনা তত্ত্ব, তার যে থিওরি অফ সাবলাইম, ইমাজিনেশনের কথা বলছেন। ইমাজিনেশন, এখানেও পূর্বতনের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ, স্পিরিচুয়াল একটা জায়গা, পরমের সন্ধান করছেন। পরম, কবিতার বলছে এটা উত্তরণ হয়, এলিভেশন। এই 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 হোরেস এবং লঞ্জাইনাস, এই দুজন যারা মূলত আমার পূর্ববর্তী যে সাহিত্যিক ঐতিহ্য, ট্র্যাডিশন, তার সাথে এই যে সংযোগের কথা বলছেন, পূর্বতনের সঙ্গে সংযোগ বা আমাদের আগেকার কবিদের লেখার ধরন তার সাথে সংযোগ, এই কথাই খুব জোরের সঙ্গে অনেক পরে বলবেন খুব বড় ইংরেজ কবি এবং তাত্ত্বিক টি.এস. এলিয়ট, তার বিখ্যাত প্রবন্ধ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে অস্বীকার করছেন না, ট্র্যাডিশনকে গুরুত্ব দিচ্ছেন। ফলে এলিয়টের যে কথা তা কিন্তু এই একই কথা আবার আমাদের সুধীন্দ্রনাথ দত্ত, তার একটি প্রবন্ধ, চমৎকার প্রবন্ধ, তোমরা পারলে কখনো পড়বে, পরীক্ষার পড়ার বাইরে, কাব্যের মুক্তি। সেখানে কবি কি করেন না, পরিগ্রহণের কথা বলছেন। এই একই কথা, ত্রিস্তর, তিনটে স্তরের কথা বলছেন লঞ্জাইনাস তার সাবলাইম তত্ত্বে। কি স্তর? যা প্রাচীন, মানে যা ঐতিহ্য, তাকে গ্রহণ করতে হবে, পরোক্ষভাবে গ্রহণ করতে হবে প্রথম, তারপর তার আত্মীকরণ হবে, নিজের মধ্যে আত্মীকরণ, তারপর এককের সক্রিয় সৃষ্টি, তারপর আমাকে সৃজন করতে হবে। তাহলে কবি কি করেন? প্রথমে তিনি গ্রহণ করছেন, ফলে যোগসূত্র পূর্বতনের সঙ্গে একটা, সেটা নিজের হচ্ছে আত্মীকরণ, তারপর তিনি সৃষ্টি করছেন। সেটা কিন্তু এককের সৃষ্টি। এবং এই যে প্রাচীন পরোক্ষ, এইটা হচ্ছে যৌথ সৃষ্টি, যেটা হচ্ছে, যেটা বেরোচ্ছে ফ্যাক্টরি থেকে, ওইটা এককের। এবারে আমি আমার ক্লাস প্রায় শেষের দিকে, আমি একটু নেম ড্রপ করব শুধু। ফিলিপ সিডনি একজন বড় কাব্যতাত্ত্বিক। ফিলিপ সিডনি প্রথম গুরুত্ব দিচ্ছেন খুব পাঠককে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন কবি স্রষ্টা, কবি ভগবানের চেয়েও বড়। অনুকরণ, কবি তো তার নিজের মনোজগতে ছবির কথা বলবেন, তাহলে প্রকৃতির সঙ্গে মিলিয়ে অনুকরণ করে কে পড়বে? বলছে পাঠক পড়বে। আমরা পাঠকের কল্পনাকে গুরুত্ব দিচ্ছেন, ফলে পাঠককে অনুকরণ করতে হবে। কবি শুধু অনুকরণ করবেন না, কবি অল্প করবেন, পাঠক বেশি অনুকরণ করবে। ফিলিপ সিডনি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কাব্য তো শুধু কবির নয়, কাব্য তো পাঠকেরও। এ কথা অনেক আগে আমাদের কিন্তু রসবাদীরা বলে ফেলেছেন। জন ট্রাইডেন, তিনি বলছেন বস্তু জগৎ এবং মনোজগৎ। বস্তু জগৎ একটা বানান ভুল আছে, তয় হর্ষু হবে, টাইপো এরর। বস্তু জগৎ বনাম মনোজগৎ। ড্রাইডেন মনোজগতে সেইখানে জমা হয়, বস্তু জগৎকে কবি কখনো অনুকরণ করেন না, বস্তু জগৎ থেকে মনোজগতে জমা হয়, তারপর সেই মনোজগৎ থেকে কাব্য, লাইভলি ইমেজের কথা বলছেন। বেনদেত্তো ক্রোচে, তিনিও ইতালীয়। ক্রোচে বলছেন দু রকম, এক হচ্ছে লজিক্যাল নলেজ, যুক্তি, ইন্টেলেক্ট, বুদ্ধি, এখান থেকে ধারণা তৈরি হবে, এবং বলছেন কল্পনা, ইন্টুইশন, ইন্টুইটিভ নলেজ। ইন্টুইশন, এই যে বোধ, কল্পনা, চিন্তন, ইন্টুইশন,
এটা ইমেজ তৈরি করবে, ইমাজিনেশন, ইমেজ তৈরি করবে। প্রোচে বলছেন, প্রোচে কিন্তু ইমিটেশনের থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন ইনটুইশনকে, ইমাজিনেশনকে। টি.এস. এলিয়টের কথা তোমাদের বললাম, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, বিখ্যাত প্রবন্ধ। ম্যাক্সিম গোর্কির কথাটা আমার হঠাৎ মনে পড়লো এই প্রসঙ্গে। জাস্ট একটা কথা আমি বলে ফেলবো, সেটা হচ্ছে অ্যারিস্টটল বলছেন না যে দেখো, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বনাম হোয়াট মে হ্যাপেন অ্যাকর্ডিং টু দ্য ল অফ প্রবাবিলিটি অর নেসেসিটি। বলে কি ঘটতে পারে, কি ঘটতে পারে। আরো কথা বলবেন, কি বলবেন না, থিংস অ্যাজ দে ওয়্যার অর আর, তারা যেমন ছিল বা আছে, সেড অর থট টু বি, যেমন তাদের বলা হয়েছে বা তাই নিয়ে ভাবা হয়েছে, অট টু বি মানে যেমন ভাবা উচিত, কর্তব্য, অট টু বি অ্যারিস্টটল বলে গেছেন পোয়েটিক্সে, অট টু বি। প্লেটো থেকে অনেকখানি এগিয়ে গেছেন। অ্যারিস্টটলের একটা গোটা বই ওটা নয়, খুব খণ্ডিত খণ্ডিত টুকরো টাকরা মন্তব্য, কিন্তু এই ওয়্যার অর আর, যেমন রিপোর্ট তৈরি হলো, একদম নিউজ পেপার রিপোর্ট, স্টেট অফ থট, কবি চিন্তা করলেন, তারপর তার নিজের যে মনোজগতে জারিত হয়ে তৈরি হলো শিল্প। আবার অট টু বি, কবির কর্তব্য, মানে শুধু আর এটা নন, সৌন্দর্যের থেকেও তার সঙ্গে অট টু বি, কি করা উচিত, হোয়াট মে হ্যাপেন, কি হতে পারে, এই জায়গায় চলে গেলেন, যেটাকে ম্যাক্সিম গোর্কি বলবেন সমাজতান্ত্রিক বাস্তবতা বা সোশ্যালিস্ট রিয়ালিজম। সেখানে এই জায়গাটাকে গুরুত্ব, রিয়ালিজম মানে কি, বাস্তবতা মানে কি, সমাজতান্ত্রিক বাস্তবতা যে যা হচ্ছে সেটাই বাস্তবতা না, যা হতে পারে বা যা হওয়া উচিত এইটাতে জোর দেওয়া। তাহলে সমাজতান্ত্রিক বাস্তবতা ম্যাক্সিম গোর্কি যা বলছেন তার কত আগে অ্যারিস্টটল কিন্তু তার একটা মুখগুলো সব খুলে রেখেছেন। এইবার আমি প্রাচ্য, আমাদের প্রাচ্যে অনুকরণ খুব বেশি প্রাচ্যে গুরুত্ব পায়নি, কেননা রসবাদ বা আরো অনেক কি বলবো, মানে নন্দনতত্ত্বের দিক থেকে অনেক বেশি সত্য, তার মধ্যে তা আরো অনেক এগিয়ে থাকা একটা তাত্ত্বিক জায়গা, সেটা এখানে বলার নয়। সেখানে দর্শক বা পাঠক, নাটকের দর্শক বা পাঠক, কাব্য পাঠক, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ভাবের থেকে রস, ভরত লোকবৃত্তানুকরণ, লোকবৃত্তি, তাকে অনুকরণ করা হচ্ছে। ফলে যে নাটকের পাত্রপাত্রী তারাই হচ্ছে অনুকর্তা। দেবতানাং মনিনাং চ রাজ্ঞামথ কুটুম্বিনাম, এই যে এদের যে কাজ, তাকে অনুকরণ হচ্ছে নাটক। রাজা, মুনি, দেবতা, তাকে অনুকরণ, পিতানুকরণ। রস নিষ্পত্তিবাদ, লোল্লট, অভূত প্রাদুর্ভাব, মানে যা আগে ছিল না, আগে ছিল না। মাটি দিয়ে তৈরি ঘট, ঘরটাই কি মাটি? না, মাটি দিয়ে তৈরি, কিন্তু ঘরটা কি? মাটি দিয়ে যে ঘট তৈরি হলো, এই যে ঘটের যে উৎপত্তি হলো, এটি কি? অপূর্ব, অভূত প্রাদুর্ভাব। এই যে অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা, আগে ছিল না, এইটা তৈরি করতে পারেন কবি, নিজের করে দেন বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ। খুব চট করে একটু বঙ্কিম থেকে পড়বো, দুটো লাইন পড়ে আমি ছেড়ে দেবো, তারপর রবীন্দ্রনাথ। আমাকে বোঝাতে হবে না, তোমরাই লিঙ্ক করে ফেলবে। বঙ্কিম কি বলছেন? উত্তর চরিতে সৌন্দর্য এবং স্বভাবানুকারিতা, স্বভাবের অনুকারিতা, স্বভাবানুকারিতা, এই দুইয়ের একটি গুণ থাকিলেই কবির সৃষ্টির কিছু প্রশংসা হইল বটে, কিন্তু উভয় গুণ না থাকিলে কবিকে প্রধান পদে অভিষিক্ত করা যায় না। কেবল স্বভাবানুকারিণী সৃষ্টিরও বিশেষ প্রশংসা নাই। যেমন জগতে দেখিয়া থাকি,
কবির রচনার মধ্যে তাহারই অবিকল প্রতিকৃতি দেখিলে কবির চিত্র নৈপুণ্যের প্রশংসা করিতে হয়, কিন্তু তাহাতে চিত্র নৈপুণ্যেরই প্রশংসা, সৃষ্টি চাতুর্যের প্রশংসা কি? ফলে শুধু স্বভাব অনুকারিতা। কেমন হবে তাহলে স্বভাব অনুকারী? কেমন স্বভাব অনুকরণ হবে? যাহা স্বভাবানুকারী অথচ স্বভাবাতিরিক্ত, তাহাই কবির প্রশংসনীয় সৃষ্টি। ফলে অবিকল যদি হয় তাহলে চিত্র নৈপুণ্য, পর্যবেক্ষণ শক্তি, সে তো গোয়েন্দার। কবির কেন শুধু পর্যবেক্ষণ শক্তি থাকবে? সৃষ্টি চাতুর্যের প্রশংসা কি? যাহা চাহিয়া দেখিতেছি তাহাই গ্রন্থে দেখিলাম, তাহাতে আমার লাভ হইল কি? যাহা স্বভাবানুকারী অথচ স্বভাবাতিরিক্ত, তাহাই কবির প্রশংসনীয় সৃষ্টি। ফলে অনুকরণ করব, কিন্তু সেটা তাকে অস্বীকার করে নয়, তাকে অতিক্রম করে গিয়ে স্বভাবাতিরিক্ত, স্বভাবের অতিরিক্ত। সাহিত্যের মা বাড়াইয়া কাঁদে। এরপরে আসছি বিবিধ প্রবন্ধের উত্তরচরিত হলো, এরপরে অনুকরণ বলে একটি প্রবন্ধ, বঙ্কিমের অনুকরণ। কি বলছেন? অনুকরণ সম্বন্ধে দুই একটি সাধারণ ভ্রম আছে। অনুকরণ মাত্র কি দুষ্য? তাহা কদাচ হইতে পারে না। অনুকরণ ভিন্ন, প্রথম শিক্ষার উপায় কিছু নাই। শিশু তো প্রথম থেকে সমস্ত কিছু অনুকরণ করেই শেখে, তাহলে অনুকরণ মানেই কি খারাপ? সেটা না, একদম না। খুব তারপর অনেকটা আমি একটু বাদ দিয়ে পড়ছি। তবে লোকের বিশ্বাস এই যে অনুকরণের ফলে কখন প্রথম শ্রেণীর উৎকর্ষ প্রাপ্তি হয় না, কখনো। কিসে জানিলে? সাহিত্য সম্বন্ধে দেখো, পৃথিবীর কতকগুলি প্রথম শ্রেণীর কাব্য কেবল অনুকরণ মাত্র। ড্রাইডেন ও বোয়ালের অনুকারী পোপের অনুকারী জনসন। তবে প্রতিভা শূন্যের অনুকরণ বড় কদর্য হয় বটে। এইখানে বঙ্কিম এলেন, তাহলে বঙ্কিমও তফাৎটা করছেন। অনুকরণ স্বভাবাতিরিক্ত হবে, স্বভাব অনুকারী অথচ স্বভাবাতিরিক্ত। ফলে প্রতিভা শূন্যের ফলে অনুকরণ অনুকরণ মাত্রেই কি দুষ্য? না, অনুকরণ কিন্তু প্রতিভা শূন্যের অনুকরণ বড় কদর্য হয় বটে। অনুকরণ যে গালি বলিয়া আজিকালি পরিচিত হইয়াছে, তাহার কারণ প্রতিভা শূন্য ব্যক্তির অনুকরণে প্রবৃত্তি। অক্ষম ব্যক্তির কৃত অনুকরণ অপেক্ষা ঘৃণাকর আর কিছুই নাই, একে মন্দ তাহাতে অনুকরণ। নচেত অনুকরণ মাত্র ঘৃণ্য নহে। তাহলে যে কথা দিয়ে একদম গোড়ায় শুরু করেছিলাম, যে আমাদের যে চালু ধারণা, অনুকরণ এই ঢুকেছে, এই পরীক্ষায় চোতা নিয়ে গেছে, এই ওর সুরটা চুরি করে গানে ঢুকিয়ে দিয়েছে, এই যে অনুকরণ, নকল বা নকল নবিশি, এই যে আমরা যেটাকে এই যে বঙ্কিম লিখছেন, অনুকরণ যে গালি বলিয়া আজিকালি পরিচিত হইয়াছে, তাহার কারণ প্রতিভা শূন্য ব্যক্তির অনুকরণে প্রবৃত্তি। অক্ষম ব্যক্তির ফলে অনুকরণের যোগ্যতা থাকা চাই। ছাদে উঠলে এখন চাঁদের আলোয় আকাশ ভরে থাকে, তাই বলে আমরা কি ভিনসেন্ট ভ্যান গগের মতো ছবি আঁকতে পারবো স্টারি নাইটের? না, পারবো না। ফলে সেই যোগ্যতার কথা বলছেন। অক্ষম যে মানে সক্ষম হয়ে উঠতে হবে। একে মন্দ তাহাতে অনুকরণ, এর চেয়ে ঘৃণা করার কিছু নাই। নচেত অনুকরণ মাত্র ভিন্ন নহে। ফলে আমাদের প্রাচ্যের শুধু নয়, আমাদের মানে বাংলার সাহিত্যের গোড়া যারা তৈরি করছেন আর কি, আধুনিক সাহিত্য আর কি, ন্যারেটিভ, তার একজন খুব শক্তিশালী লোক, তিনি কি বললেন মোটের উপর বোঝা গেল। অনুকরণ মাত্রই খারাপ নয়, ব্যাপারটা বোঝা গেল অনুকরণ মানে কি। এইবার আরেকটু, এতক্ষণ যা শুনলে সবটা যদি নিজের মধ্যে ঢুকিয়ে নাও, মানে এই যে বললাম বাইরের জিনিসকে ভেতরে ঢোকানো, রবীন্দ্রনাথ কি বলছেন দেখো। দুটো প্রবন্ধ থেকে আমি খুব অল্প একটু অংশ পড়ে আমার আজকের আলোচনা
ক্লাস শেষ করব। সাহিত্যের তাৎপর্য: বাহিরের জগৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়া আরেকটা জগৎ হইয়া উঠিতেছে। তাহাতে যে কেবল বাহিরের জগতের রং, আকৃতি, ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে, তাহার সঙ্গে আমাদের ভালো লাগা, মন্দ লাগা, আমাদের ভয় বিস্ময়, আমাদের সুখ দুঃখ জড়িত। তাহা আমাদের হৃদয় বৃত্তির বিচিত্র রসে নানাভাবে আভাসিত হইয়া উঠিতেছে। এই হৃদয় বৃত্তির রসে জারিয়া তুলিয়া আমরা বাহিরের জগৎকে বিশেষ রূপে আপনার করিয়া লই। তাহলে এতক্ষণ যা বললাম, এই যে বস্তু জগৎ, ড্রাইডেন বলছেন মনোজগতে আসবে, তারপর একটা কাব্য হবে একটা লাইভলি ইমেজ। প্রথম ইমাজিনেশন, ফ্রোচে বলবেন, রবীন্দ্রনাথ কি বলবেন, এই যে এই কি করে হৃদয় বৃত্তির রসে জারিয়া তুলিয়া বাহিরের জগৎকে বিশেষ রূপে আপনার করিয়া, বিশেষ রূপে আপনার করিয়া লই। কিভাবে করবেন? কিসের দ্বারা? বিস্ময়, প্রেম, কল্পনা। ফলে একটু খেয়াল করো, একদম প্রথমে যে কথা বলেছিলাম যে অ্যারিস্টটলের এই নিজের আমাদের ভালো লাগা, মন্দ লাগা, আমাদের ভয় বিস্ময়, আমাদের সুখ দুঃখ জড়িত। ফলে যান্ত্রিক অনুকরণ, রবীন্দ্রনাথ তার আরেকটি প্রবন্ধ সাহিত্যের বিচারক, তাতে আরো স্পষ্ট করে বলছেন, এই একই জায়গা থেকে যেন শুরু হচ্ছে। কি বলছেন? যেমনটি ঠিক তেমনই লিপিবদ্ধ করা সাহিত্য নহে। মানে এতক্ষণ ছিল যেমনটি দেখছি তেমনটি অনুকরণ করা যায়, তাই প্লেটো বাদ দিয়েছেন। তারপরে হলো না যেমনটি তেমনটি তো করাই যায়, তার থেকে আমরা বেশি করতে পারি, কম করতে পারি, হ্যাঁ, চরিত্র ভালো করে করতে পারি, খারাপ করে করতে পারি, আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আর্টিস্টিক অ্যারেঞ্জমেন্ট করে প্লটটাকে ভেঙে দিয়ে আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে, ইত্যাদি ইত্যাদি করতে পারি। রবীন্দ্রনাথ এসে যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা, মানে এই যে ফটোগ্রাফিক রিয়ালিটি একদম, মানে আমরা যাকে নিউজ পেপার রিপোর্ট, যেটা যেমন দেখিলাম তেমন, এই যে থিংস অ্যাজ অ্যারিস্টটল বলছেন কি, ওয়্যার অর আর, যেমন তেমন, সেটা নিয়ে যা বুঝলাম সেইটে, এবং যা বলা উচিত, যা করা উচিত, অট টু বি, কর্তব্য, এই ওয়্যার অর আর যে একদম হুবহু এক, যেটা প্লেটো ভেবেছিলেন শুধুই ওইটুকু, অ্যারিস্টটল দরজা খুলে দিলেন, না শুধু ওইটুকু নয়। রবীন্দ্রনাথ এসে ওটাকে বাদ দিয়ে দিলেন। রবীন্দ্রনাথ বলছেন না, ওটা নয়, ওটা সাহিত্যই নয়। যেমনটি ঠিক তেমনই লিপিবদ্ধ করা সাহিত্য নহে, কারণ প্রকৃতিতে যাহা দেখি তাহা আমার কাছে প্রত্যক্ষ, আমার ইন্দ্রিয় তাহার সাক্ষ্য দেয়। সাহিত্যে যাহা দেখায় তাহা প্রাকৃতিক হইলেও তাহা প্রত্যক্ষ নহে। সুতরাং সাহিত্যে সেই প্রত্যক্ষতার অভাব পূরণ করিতে হয়। ফলে সাহিত্য তো প্রত্যক্ষ নয়, প্রত্যক্ষতার অভাব পূরণ করিতে হয়। ফলে লেখককে বাড়তি কিছু দিতে হয়। ফলে যেমনটি দেখিলাম তেমনটি নয়, প্রাকৃত সত্যে এবং সাহিত্য সত্যে এইখানেই তফাৎ আরম্ভ হয়। সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রাকৃত মা তেমন করিয়া কাঁদে না। তাই বলিয়া সাহিত্যের মার কান্না মিথ্যা নহে। এই জন্যই সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে। আরশি মানে আয়না। সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে। কেবল সাহিত্য কেন, কোন কলাবিদ্যায় প্রকৃতির যথাযথ অনুকরণ নহে। প্রকৃতিতে প্রত্যক্ষকে আমরা প্রতীতি করি, সাহিত্যে এবং ললিত কলায় অপ্রত্যক্ষ আমাদের কাছে প্রতীয়মান। তাহলে রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন সাহিত্যের যে জগৎ, সাহিত্য বা কাব্য, এটা একটা আলাদা জগৎ, আলাদা সত্য তৈরি করে। এবং এটা কেন যেমনটা দেখি তেমন, কেন এটা আরশি নহে না, প্রকৃতিতে আমরা সবটাই প্রত্যক্ষ করি, সবটাই প্রত্যক্ষ। সাহিত্য তো আমরা প্রত্যক্ষ করি না। ফলে ললিত কলায় আমাদের কাছে যা অপ্রত্যক্ষ সেইটা প্রতীয়মান হয়। সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রাকৃত মা তেমন করিয়া কাঁদে না। তাই বলিয়া সাহিত্যের মার কান্না মিথ্যা নহে। সাহিত্যের মাকে একটু বাড়িয়ে কাঁদতে হয়। ফলে এই যে অনুকরণ নিয়ে
এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ শুধু সত্য বলছেন না, রবীন্দ্রনাথ কি বলছেন, এই রূপে রচনার বিষয়টি বাহিরে কৃত্রিম হইয়া অন্তরে প্রাকৃত অপেক্ষা অধিকতর সত্য হইয়া ওঠে। ফলে যেমনটা দেখিলাম, কবি বস্তু জগৎ থেকে, বিশ্ব জগৎ থেকে নিজের মধ্যে নিলেন, নিজের মনোজগতে নিলেন, তারপরে এই যে আমাদের আনন্দ বেদনা, আমাদের সুখ দুঃখ এই আপনার রসে জারিত করিয়া, এই যে কবির যে মনোজগৎ, সেই কবির বিস্ময় প্রেম কল্পনা, সেই তার সঙ্গে সেটা আরেকটা জগৎ তৈরি করছে, সেটা হচ্ছে শিল্প মাধ্যম। যখন সেটা বাইরে বেরোচ্ছে, সেটা অপূর্ব বস্তু একটা তৈরি হচ্ছে, সেটা আগে ছিল না। সেটা কি না, সেটা অধিকতর সত্য। বাইরের জগৎ তো সেখানে আছেই, তার সঙ্গে কবির মনোজগতও জুড়ে গেছে। ফলে যা অপ্রত্যক্ষ তাকে প্রতীয়মান করাই হচ্ছে সাহিত্য। যা প্রত্যক্ষ তাকে তো আমরা দেখতেই পাই বাইরের জগতে। সাহিত্য কেন অধিকতর সত্য? যা অপ্রত্যক্ষ তাকে প্রতীয়মান করায়। এই হচ্ছে রবীন্দ্রনাথ। এখন তাহলে প্লেটো এবং অ্যারিস্টটল এই হচ্ছে আমাদের মূল সিলেবাসের যা অনুকরণ, আমি যেটা সামারি করেছি। এবং এখন আমি তারপরে লনজাইনাস এগুলো যদি একটু দু একটা কথা, মানে কবি কখনো যেটা এসে ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে এলিয়েট বলবেন, হোরেস এবং লনজাইনাসের মধ্যে তার সূত্র আছে। আসল কথা, কোনো কবি স্বয়ম্ভু নন, কবি একক নন। তাহলে আমরা এই যে বলি অরিজিনাল, হোরেস বলছেন অরিজিনাল বলে কিছু হয় না। অরিজিনাল কোনো কাব্য অরিজিনাল নয়, এইটাকে বাতিল করছেন। ফলে কেন না, সমস্ত কিছু একটা ঋণ, যোগসূত্র, একটা ঐতিহ্যের অনুকরণ। তাহলে অনুকরণটাকে একটু অন্যভাবে তারা দেখছেন। লনজাইনাস কি বলছেন, ত্রিস্তর, খেয়াল করো আরেকবার। প্রাচীনকে না হয় হলো অন্য কবি পরোক্ষভাবে গ্রহণ, আত্মীকরণ, আপনার রসে জারিত করিয়া আমাদের আনন্দ বেদনা, আমাদের দুঃখ এককের সক্রিয়, তারপরে সেটা আপন সকলের জিনিস আপনার করিয়া তারপর সকলের করিয়া দেওয়া। আবার আমি বাইরে সেই কাব্য লিখছি। ফলে এটা হয়ে পড়ছে অধিকতর সত্য। তারপর পাঠককে গুরুত্ব দিচ্ছেন। ফলে যা আমাদের ভারতের সাহিত্য তত্ত্ব অনেক আগেই দিয়েছে অনুকরণের ক্ষেত্রে, পাঠকের কল্পনাকে গুরুত্ব, পাঠকের কল্পনা, দর্শকের কল্পনা। ড্রাইডেন ইমেজের কথা বলছেন, ফ্রোচে ইন্টুইশন বা বোধের কথা বলছেন, কল্পনার কথা বলছেন। এলিয়েট এবং গোর্কি তারাও কিন্তু, এবং আমাদের ভরত থেকে লোড বা বঙ্কিম, রবীন্দ্রনাথ হয়ে, এই হলো মোটের উপর আমার যা বলবার। আমার এই হচ্ছে আমার বলবার কথা। এখন আমার পক্ষ থেকে ক্লাস এখানেই আমি শেষ করছি। এখন ছাত্রছাত্রীদের জন্য তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, তাহলে তারা পুনরায় তোমাকে ধন্যবাদ দিয়ে তো ছোট করা যাবে না, কারণ তুমি একেবারে এমন অনেক কথা ছুঁয়ে গেছো যেটা ছাত্রছাত্রীদের তো খুবই কাজে লাগবে। কারণ এই ছুঁয়ে যাওয়াটাই খুব দরকার ছিল। আজকে খুব মূল্যবান কতগুলো প্রসঙ্গ এসেছে, বঙ্কিম, রবীন্দ্রনাথ থেকে, কোচে থেকে শুরু করে হোরাস, ড্রাইডেন, এদের কথা তুমি বলেছো। এমনকি এলিয়েট একটা ক্লাসে পুরোটা তো হয় না, একটা ক্লাসে হয় না, সেটা আমি জানি। এমনকি তুমি শেষ করে দিতে পারলে আমার ভালো হতো। তারপরে না, তুমি অন্যান্য মতামত গুলোকে নিয়ে আসার ফলে ছবিটা অনেক স্পষ্ট হয়েছে ছাত্রছাত্রীদের কাছে আমার ধারণা, এবং খুবই উদ্দীপক আলোচনা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অসম্ভব ভালো তুমি বলেছো। ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হয়েছে, এমনকি অনেক বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক তো আছেনই এখানে, তার সঙ্গে অন্যান্য শাখার অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন। আমার ধারণা তাদেরও এই বক্তব্য খুব ভালো লেগেছে। তবে আমি অল্প সময়ের জন্য ছাত্রীদের এবং অন্যান্য অধ্যাপকদের কাছেও প্রশ্ন রাখছি যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বিষয়ে
জিজ্ঞেস করেন, ছাত্রছাত্রীদের যদি কৌতূহল বেড়ে গিয়ে থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো অনায়াসে, অনুনয় তার উত্তর দেবে। যদি কারোর থাকে প্রশ্ন করো, অডিওটা অন করে নাও, করে প্রশ্ন করো, একজন একজন করে করো যদি প্রশ্ন থাকে। আচ্ছা, ছাত্র হিসেবেই প্রশ্ন করছি আমি, বিশ্বজিৎ ভদ্র। বিষয়টা বলুন বলুন। প্রশ্নর কিছু নেই, সেটা হচ্ছে আমি অনেক ব্যাপারে নিজেকে আজকে একটু মুক্ত বলে মনে হলো। যে অনুকরণ বিষয়টা, যে একেবারে সার্বিক অনুকরণ কে আমরা গুরুত্ব দেব না, কিছুটা এখানে একটা সৃষ্টির আনন্দ থাকবে, এই যে মূল বিষয়টা আমি যতদূর যা বুঝলাম আর কি, তাতে কেন নিজেকে একটু মুক্ত মনা মনে হচ্ছে, কারণ আমি একটি বিশেষ বাজারের সাথে যুক্ত, যে বাজার সম্পর্কে অনেকেই নাক সিটকান, কারণ অনেকেই আবার অনেক ধরনের বক্তব্য রাখেন। বিশেষ করে আমাদের মাস্টারমশাইদের তো আমি দেখেইছি, মানে আমাদের যারা টিচার, না ওইসব আমরা করি না। আমি একজনকে বিশেষভাবে বলতে শুনেছি, তিনি প্রয়াত হয়েছেন তাই নাম বলবো না, মানে আসলে রবীন্দ্রনাথ না লিখলে তো অনেক কিছু অপরিষ্কার থাকতো। রবীন্দ্রনাথের লেখা কিন্তু বইয়ের আকারেই বেরিয়েছে। আবার বঙ্কিমচন্দ্রের ব্যাপারটাও তাই, যার নামগুলো অনুনয় বাবু বললেন আর কি। এছাড়াও তো অ্যারিস্টটল বোধহয় লিখেছেন, প্লেটো লিখেছেন। সুতরাং লেখার মাধ্যমে তারা তাদের সৃষ্টিকে অমর করেছেন, এখানে কোনো দ্বিমত নেই। এবং পুরোপুরি অনুকরণ কে যেমন সমর্থন করা যায় না, আমি যা বুঝলাম আর কি, তার মধ্যে একটা সৃষ্টির আনন্দ, তার মানে নিজের একটা দিয়ে বেরোবে। সুতরাং আমি একটা বাজারে আছি আর কি, সেই বাজারে আমি চেষ্টাটা করে থাকি আর কি কিছুটা। সুতরাং সেদিক দিয়ে অন্তত আজকে আমার অনেকটা কি বলবো, যে মনে হলো যে আমি কিছুটা হয়তো মুক্তি আর কি। সুতরাং অনুনয় বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেকদিন ধরেই গ্লানিটুকু চা বলে এইসব কিছু করি না, কিন্তু আমি যা বলি সেটাই বোধহয় ওই বেদ টাইপের অনেকের ভাবনা চিন্তার মধ্যে আছে আর কি। আমি সুতরাং আমি তো আসলে গোত্রে পড়ি না, আমি একটা বাজারের লোকের মধ্যেই পড়ি, কিন্তু চেষ্টা থাকে আর কি যে নতুন কিছু দেওয়া। হ্যাঁ, হয়তো অনুকরণটাই অন্যভাবে বিষয়টাকে পরিবেশন করা, যার ফলে এটা যারা আমাদের ছাত্রছাত্রী যারা আছে, মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেই বাজারে প্রবেশ, এবং তাতে তাদের বোধগম্য হয়, নতুন রসের সঞ্চার তাদের মনে করতে পারে, আমাদের থাকে আর কি। সেদিক দিয়ে আমি অন্তত আজকে অসমৃদ্ধ হলাম। ধন্যবাদ অনুনয় বাবু আপনার এই বক্তব্য থাকার জন্য, আমাকে অন্তত কিছুটা মুক্ত মনা করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনিও আমার শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন। আর কেউ ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে করো। হ্যাঁ, ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, তোমাদের জন্যই বলা, ফলে যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন, কোনো জায়গায় কোনো অস্বস্তি বা অস্পষ্টতা কোনো, তাহলে পরেও করতে পারো। আমি নেতাজি নগরের যারা আছে ছাত্রছাত্রীদের বলবো, এরকম নয়, তোমরা পরেও আমাকে এই প্রশ্ন করতে পারো। আমার কলেজের যারা, তারা তো করার সুযোগটা পাবেই, তোমরাও পাবে। কিন্তু আমার ফোন নম্বর বা ইমেল আইডি অগ্নিদার কাছে আছে, তোমরা আমার ফোন নম্বর নিয়ে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই, বা ইমেলও করতে পারো। হ্যাঁ, যে কেউ প্রশ্ন করতে পারো, আমাকে জিজ্ঞেসও করতে পারো, ফোন নম্বর মেল আইডি পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা জিজ্ঞেস করতে পারো। খুবই স্পষ্ট ধারণা দিয়েছে। আর বিশ্বজিৎ দা যা বললেন, বিশ্বজিৎ দাকে একটু বলি, প্রতিভাশালীর অনুকরণ কখনো খাটো চোখে দেখা হয় না, এটাই অনুনয় স্পষ্ট করেছে। ফলে অনুকরণ শব্দটাকে একটা ভিন্ন মাত্রা দেওয়ার তো চেষ্টা আছে। প্রতিভাশালীরা নিশ্চয়ই
একটা নতুন চেহারায় নিয়ে যান বিষয়টাকে। ফলে অনুকরণ বিষয়টা শিল্প সাহিত্যের জগতে তার একটা অন্য ছবি রয়েছে, অন্য চেহারা রয়েছে। এটা আমাদের কাছে এটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার, যারা সাহিত্যের লোক বা শিল্প চর্চা করেন। বিষয়টা হয়তো একভাবে অনুভব করেছেন, কিন্তু এটার মধ্যে কোনো অসুবিধার কিছু নেই। আসলে অনুকরণ মানুষ করে, কিন্তু ওই যে সমস্ত অনুকরণ, দুর্বল অনুকরণ, সেগুলোকেই গ্রহণ করা হয় না। দুর্বল বলতে তো ব্যাখ্যার নিষ্প্রয়োজন, অনুনয় অনেক ভালো বলেছে। হ্যাঁ, অনুকরণ পাঠটা তো থাকবে, এটা তো থাকবে। শব্দটার একটা ইতিবাচক দিকও আছে, আবার নেতিবাচক দিকও আছে। ও আসলে নেতিবাচক দিক দিয়ে শুরু করে আসলে ইতিবাচক দিকটাই স্পষ্ট করলো, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। হ্যাঁ, এটা খুব ভালো একটা আমাদের কাছে উত্থাপন হলো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই জন্যই অকারণ বকে যাচ্ছি, প্রশ্ন করতে পারেন। নচেত আমি অনুনয়কে ধন্যবাদ জানাচ্ছি, আর সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী দুই কলেজে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুনয়, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, অবশ্যই, আপনিও অনেক ধন্যবাদ। ঠিক আছে।